সেখানে হচ্ছে কি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের অ্যানেক্স 16 অনুযায়ী উচ্চ শব্দকারী যুদ্ধ বিমান কোনো লোকালয়ে ট্রেনিং করতে পারবে না। এটা একটা যে বিমান বাহিনীর অবস্থাটা যে একটা নাজুক অবস্থা, এই ঘটনার মধ্যে দিয়ে সেই চিত্রটা কিন্তু পরিলক্ষিত হলো। এবং দিন শেষে সেটা বলতে হয় যে আসলে আমাদের এই বাহিনীর অবস্থাটা যে খুবই শোচনীয়, সেটা আরেকটা দিক তুলে গতকাল যে ঘটনাটি ঘটলো সেটা আসলে একেবারে অনাকাঙ্ক্ষিত এবং একটা অ্যাক্সিডেন্ট। আমি অ্যাক্সিডেন্টে বলবো আসলে এখানে কারো গাফলতি রয়েছে কিনা কিংবা কারো অবহেলা রয়েছে কিনা ত্রুটি, সেটা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে যতটুকু আসে। কিন্তু আমরা হুট করে না জেনে তো মন্তব্য করাটা আসলে উচিত না আমাদের অবস্থান থেকে অন্তত। আর আপনি দেখেন যে আপনি যে প্রসঙ্গটি শুরুতে টানলেন যে মানে লুকোচুরির খেলাটা, সেখানে লুকোচুরির খেলার পিছনে আসলে কি এখানে অনেক কিছু হিডেন কিছু কাজও আছে। আপনাকে আমি যদি বলি যে প্রতিষ্ঠানটিতে এই দুর্ঘটনাটি ঘটলো মাইলস্টোন কলেজের মেন ক্যাম্পাসটি, সেখানে যে ক্যাম্পাসটি একেবারেই তীর ঘেঁষা আমাদের রানওয়ের পাশে। আপনি যদি সিভিল এভিয়েশনের রুলস জানেন, ইন্টারন্যাশনাল রুলস, সেখানে হচ্ছে কি মিনিমাম রানওয়ে থেকে মিনিমাম 7 থেকে 8 নটিক্যাল মাইল ওদের সিভিল এভিয়েশনের ভাষায়, এতটুকু দূরত্ব পর্যন্ত আপনার কোনো স্থাপনা থাকতে পারবে না। অথচ যে রানওয়ে থেকে কালকে বিমানটি উড্ডয়ন হলো, সে রানওয়ে থেকে মাত্র 1.9 নটিক্যাল মাইল। দ্যাট মিনস এটা বোঝা যাচ্ছে যে এইখানে শুরুতে একটা অবস্থান রয়েছে আপনার। তার মানে বোঝা যাচ্ছে আপনার যখন এ ধরনের একটা প্ল্যান থাকে, রাষ্ট্রীয় কোনো প্ল্যানটা তো আগে হয়, ধরেন আপনার বিমানবন্দর বা কোনো স্থাপনা বা এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র, সেটা তো আগে হয়। তো সেটাকে কেন্দ্র করে কিন্তু আশেপাশের ব্যবস্থাপনাগুলো গড়ে ওঠে। তার মানে বোঝা যাচ্ছে সেটা আগে ছিল ফিক্সড। ওটাকে কেন্দ্র করে আশেপাশে যে ঘটনাগুলো ঘটলো বা আশেপাশে যে স্থাপনাগুলো গড়ে উঠলো, সেটা তো তাহলে সুষ্ঠুভাবে সেটা মেনটেন করা হয়নি, 1 নম্বর ইস্যু। আর 2 নম্বর ইস্যু হচ্ছে কি, যে কলেজটিতে ঘটলো সেই কলেজটির যে প্রিন্সিপাল বা প্রতিষ্ঠাতা মালিক জনাব কর্নেল নুর নবী, উনি যখন 2009 সালে যখন এখানে লাইসেন্সটা পাতি নেয়, এই জায়গাটা নিয়ে কিন্তু অনেকদিন থেকে প্রশ্নবিদ্ধ ছিল। আমি যেহেতু আমার কলেজ ছিল উত্তরাতে এবং আমার মাইলস্টোনের এই পরিবেশটা কিন্তু আমার খুব চেনা। তখনকার 2009 সালের তৎকালীন ডিজিএফআর প্রধান জনাব মোল্লা ফজলে আকবরের হাত করে তিনি এই রাষ্ট্রীয় কিছু খাস জমি টমি নেওয়ার মানে পায়তারা করেছিলেন। তো সুতরাং এই জায়গাটা এখানে ঘটলো, এটা একেবারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেখানে কিন্তু পাইলট কিন্তু একটা খোলা জায়গায় ল্যান্ড করার চেষ্টা করতেছিল এবং একটা দুর্ভাগ্য, এমন একটা দুর্ভাগ্য, সেটা হচ্ছে ধরেন টেক অফের সময় যদি এটা হতো তাহলে ধরেন, বা ল্যান্ড অফ করার সময় যদি হতো তাহলে ধরেন ফুয়েলটা কিন্তু শেষ হয়ে যেত, তখন এই ক্ষতিগ্রস্তটা হতো না। এটা উঠার কিছুক্ষণ পরেই 7-8-10 মিনিট 15 মিনিট পরেই এটা বিধ্বস্ত। এবং বিধ্বস্তটা এমন জায়গা হলো, এটা সাধারণত ধরেন এখানে অনেক কিছু চলে আসে আপনার যদি কিন্তু হিসেবগুলো অনেকগুলো চলে আসে এবং এখানে অনেক দায় যদি আপনি দিতে চান, আপনি যে প্রশ্নটাই করলেন যে দায় আসলে কার, তো সেখানে কিন্তু বিমান বাহিনী আছে, কিন্তু বিমান বাহিনীর প্রধান কিন্তু বলছে যে সেখানে কিন্তু ত্রুটি ছিল, রাডারের ত্রুটি ছিল, ইঞ্জিন ফেল করেছে, সিগন্যাল ফেল করেছে, যেখানে আপনার তার ইনস্ট্রাক্টরের সাথে কিন্তু সে রেডিও সিগন্যাল পাচ্ছিল না। তো সুতরাং এখানে রাকিব হাসান, আমি আরেকটু যুক্ত করতে চাই, আপনি বলবেন যেখানে বিমান প্রশিক্ষণ নিবে সেটা লোকালোকের বাইরে, যে ঠিক রাজধানীর খোদ ঢাকার মাঝখানে এসে প্রশিক্ষণ নিচ্ছে, এই বিষয়টিও কিন্তু জনমনের প্রশ্নের জন্ম দিয়েছে। আচ্ছা, এটা জনমনের প্রশ্ন, সে প্রশ্নটি শুরুতে আমারও ছিল। আমি আমার কিছু সিভিল ফোর্সের ফ্রেন্ড বা যারা এক্সপার্ট তাদের সাথে আমি গতকালে আলোচনা করেছিলাম। সেখানে হচ্ছে কি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের অ্যানেক্স 16 অনুযায়ী উচ্চ শব্দকারী যুদ্ধ বিমান কোনো লোকালয়ে ট্রেনিং করতে পারবে না, এটা একটা শর্ত আছে। তো পরিবেশগত কারণে কিন্তু সেটার অনুমোদন নেই, একটা ইস্যু। আর 2 নম্বর ইস্যু হচ্ছে কি, ধরুন আমাদের ঢাকার কুর্মিটোলার এই যে প্রশিক্ষণ কেন্দ্রটি ছাড়া রাষ্ট্রের আরও অনেকগুলো সেন্টার রয়েছে, আপনার মৌলভীবাজার রয়েছে, কক্সবাজার রয়েছে, চিটাগাং রয়েছে, যশোর রয়েছে, কিন্তু প্রত্যেকটির নির্দিষ্ট সেটআপের আলাদা। সুতরাং আপনি এটাকে বলতে পারেন না যে এটা ঢাকায় করতে পারবে না। আপনি যদি কিছুদিন আগে যদি ওয়াশিংটনে দেখেন, সেখানেও কিন্তু এরকম একটা কমার্শিয়াল ফ্লাইট বিধ্বস্ত হয়ে 67 জন কিন্তু সিভিল মানুষ মারা গেছে। এখন এটা কিন্তু করতেছে কেন? ধরুন এখানে প্রশিক্ষণটা যদি ঢাকাকে অ্যাটাক করা হয়, তখন হচ্ছে ঢাকাকে সেভ করার জন্য তো এটা করতেছে, নাহলে তো আপনার ঢাকাটা অরক্ষিত থেকে যাবে। যে ঢাকাটাকে বলা হয়, ধরেন ঢাকার ইনক্লুডিং ঢাকার মধ্যে 2 কোটি, ঢাকার আশেপাশে মিলে 4 কোটি মানুষের বসবাস এবং দৈনন্দিন যাতায়াত এখানে রয়েছে। তো সুতরাং আমাদের শত্রুপক্ষের বাংলার আকাশ রাখিব মুক্ত এই স্লোগানধারী যে বাংলাদেশ বিমান বাহিনী পদচালা, তো সেটা কিন্তু বাংলাদেশকে রক্ষা করার জন্য। এখন এটাকে আপনি দোষারোপ করতে পারেন না যে এটা এখানে কেন ট্রেনিং করা যাবে না, ওখানে ট্রেনিং করা যাবে না। সাধারণত এই ধরনের ট্রেনিংগুলা কিছুটা রিভার সাইড, সমুদ্রের সাইড, গ্রাম অঞ্চলে করে। আগের বড় আমার কক্সবাজারে যে বিমানটি হয়েছিল সেটা হয়েছিল, সেখানে কিন্তু সিভিলিয়ানরা ক্ষতিগ্রস্ত হয়নি, পাইলট মারা গেছে বা বিমানটা পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এবারে আমরা দেখলাম যে একটা সিভিলিয়ান এত মাস পর্যায়ে হয়েছে, সেখানে আরও অনেক প্রশ্ন কিন্তু চলে আসছে। যেমন আপনি দেখেন লাশ লুকোচুরি ব্যাপারটা যেটা বলছে, সেটা হচ্ছে আমি ওই যে প্রশ্ন আমি একটু শেষ করি আপনাকে। জনাব ওই মোল্লা ফজলে আকবর এবং কি যে প্রতিষ্ঠানে যে এখানে কিন্তু গতকাল আমি এই ধরনের কথাবার্তা শুনতেছি যে গার্জিয়ানের কাছ থেকে, তারা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে বলা হচ্ছে যে লাশ বা সংখ্যাটা, কিন্তু মাইলস্টোন এমন একটা প্রতিষ্ঠান, সেখানে কিন্তু ধরুন হতদরিদ্র কিংবা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা পড়ে না, এখানে কিন্তু আপার মিডল ক্লাসের শিক্ষার্থীরা পড়ে। সুতরাং প্রত্যেকটা কিন্তু নথি আছে
কার স্টুডেন্টরা কোথায়, সেখানে কোথায়, এখানে আরও অনেক প্রশ্ন কিন্তু আমাদের আসছে। এখানে কিন্তু আমাদের সিভিল বা আমাদের ব্যক্তিগত নেগলিজেন্সের কিছু উল্লেখ আমরা দেখতে পাচ্ছি। আমরা যে আইডি কার্ডটা যেখানে স্টুডেন্টরা শো করছে সেখানে কিন্তু গার্জিয়ানদের নাম্বার নেই, একটা ইস্যু। সেখানে কিন্তু স্টুডেন্টদের কোনো ব্লাড গ্রুপ নেই। তো সেখানে অনেক কিছু কিন্তু আমাদের এখন অনেক আঙুল তুলে দিচ্ছে। আমাদের যে কোনো দুর্ঘটনা পরে যখন আমরা এই বিষয়গুলো সামনে চলে আসে, এখন কিন্তু সেই সামনেগুলো চলে আসতেছে, এবং যত দিন যাবে কাল পরশু হয়তো আরও বিষয় তদন্ত সাপেক্ষে, তদন্ত ছাড়াও এই বিষয়গুলো আরও সামনে আসবে। তাহলে কি এখানে ষড়যন্ত্রের কোনো গন্ধ দেখছেন কিনা, যে একটা পক্ষ এই সরকারকে বিব্রত করার জন্য বা এই দুর্ঘটনাকে প্রশ্নবিদ্ধ করার জন্য? আমি আসলে না জেনে আসলে ষড়যন্ত্রের কথা বলতে পারি না, কিন্তু আমি এটা বলতে পারি যে আমাদের F7 যে ফ্লাইটটি 2001 থেকে 2025 পর্যন্ত এখন পর্যন্ত 5টি ফ্লাইট এটা কিন্তু ক্র্যাশ করেছে, সর্বশ্রেষ্ঠ কিন্তু ক্র্যাশ করেছে। এবং শুধু বাংলাদেশেই না, কিছুদিন আগে মিয়ানমারও 4 জন সিভিল মারা গেল, পাকিস্তানে 2015 সালে একজন মারা গেল, চীনে মারা যাওয়ার পর এটা বন্ধ করে দিল। মানে এবং এই বিমানটাকে বলা হয় একটা থার্ড জেনারেশন, প্র্যাকটিক্যালি মানে থিওরিটিক্যালি বলা, কিন্তু প্র্যাকটিক্যালি এটা কিন্তু সেকেন্ড জেনারেশন বলা হচ্ছে, ফ্লাইং কফিং বলা হচ্ছে, ইন্ডিয়াতে কিন্তু ফ্লাইং কফিং বলা হয়। তো সুতরাং সেই জায়গা থেকে আমাদের যে বিমান বাহিনীর অবস্থাটা যে একটা নাজুক অবস্থা, এই ঘটনার মধ্যে দিয়ে সেই চিত্রটা কিন্তু পরিলক্ষিত হলো। এবং দিন শেষে সেটা বলতে হয় যে আসলে আমাদের এই বাহিনীর অবস্থাটা যে খুবই শোচনীয়, সেটা আরেকটা দিক তুলে দিলাম।